লেকচারে আমরা কাইনেটিক থিওরি সম্বন্ধে একটু আলোচনা করব। আমরা প্রথমে জেনে নেব যে হোয়াট ইজ হিট, অর্থাৎ হিট কাকে বলে। তো দেখা গেছে যে বিভিন্ন সায়েন্টিস্টের এক্সপেরিমেন্ট, যেমন জুল, মেয়ার, হেলমহোলটজ, এদের বিভিন্ন এক্সপেরিমেন্টাল রেজাল্টসের থেকে যেটা জানা গেছে যে হিট ইজ এ কাইন্ড অফ মোশন, অর্থাৎ এক ধরনের গতি। দ্য নেক্সট কোশ্চেন দ্যাট সারফেসড আওয়ার মাইন্ড, দ্যাট ইজ মোশন অফ হোয়াট, অর্থাৎ তারপরে আমরা যে কোশ্চেনটা করতে যাচ্ছি যে যদি হিট ইজ এ কাইন্ড অফ মোশন হয় তাহলে ঠিক কার মোশন। তো এই সমস্ত কোশ্চেনের উত্তর পাওয়া গিয়েছিল ক্লসিয়াস এবং ক্রোনিংয়ের কাছ থেকে। তারা প্রথম যেটা বলে যে হিট কনসিস্টস ইন দ্য মোশন অফ মলিকুলস, অর্থাৎ যে আমাদের ম্যাটার মলিকুলস বা অ্যাটম দ্বারা তৈরি, এবং এদের যে মোশন, যেটা এদের মোশন থেকেই কিন্তু হিট তৈরি হয়। তো হিটের এক্সপ্লানেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে যেটাকে আমরা বলে থাকি কাইনেটিক থিওরি। তো এই কাইনেটিক থিওরি এলো কিভাবে? কাইনেটিক থিওরি মোটামুটি দুটো ফান্ডামেন্টাল হাইপোথিসিসের ওপর ডিপেন্ড করে। একটা যেটা হলো দ্য মলিকুলার কনস্টিটিউশন অফ ম্যাটার, অর্থাৎ যে কোনো ম্যাটার আলটিমেটলি কিন্তু মলিকুল বা অ্যাটম দিয়ে তৈরি, এবং দ্বিতীয়ত দ্য আইডেন্টিফিকেশান অফ হিট উইথ দ্য মোশন অফ মলিকুলস, অর্থাৎ হিট তৈরি হচ্ছে কিভাবে, যে মোশন অফ মলিকুলসের জন্য। তো এই কাইনেটিক থিওরি এটা এলো কিভাবে? কাইনেটিক থিওরি ড্যানিয়েল বার্নৌলি বলে একজন ফেমাস ম্যাথমেটিশিয়ান আছে, উনি কিন্তু প্রথম বা ওনাকেই ফাউন্ডার অফ দ্য মডার্ন কাইনেটিক থিওরি বলা যেতে পারে। তারপরে এই থিওরি নিয়ে কাজ করেছেন পরবর্তীকালে ক্লসিয়াস, ম্যাক্সওয়েল, বোলজম্যান, মেয়ার, জিন্স, র্যালে এবং আরও অন্যান্য সমস্ত বিজ্ঞানীরা। এইবারে আমরা এই যে হিট তৈরি হচ্ছে মলিকুলের মোশন দ্বারা, কিন্তু এর এভিডেন্স কি আছে, অর্থাৎ এই যে মলিকুলের মোশন রয়েছে তার সপক্ষে আমরা কি প্রমাণ দিতে পারি। তো প্রথমে বলা যেতে পারে যেমন হচ্ছে ডিফিউশন অ্যান্ড সলিউশন। যেমন যে আমরা যদি আমরা জানি হাইড্রোজেন হচ্ছে হালকা গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ভারী গ্যাস। আমরা যদি হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড এদের দুজনের একটা মিশ্রণ তৈরি করি তাহলে দেখা যাবে যে হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড এরা কিন্তু একে অপরের সঙ্গে মিশে যাবে। ঠিক একইভাবে অ্যালকোহলকে যদি জলের মধ্যে ঢালা হয় তাহলে কি হবে, যে অ্যালকোহল পুরো জলের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এটা হচ্ছে ডিফিউশন। তাহলে এই ডিফিউশন হচ্ছে কিভাবে না, ডিফিউশন নিশ্চয়ই তাহলে মলিকুলের যে মোশন, এই মোশনের জন্য হচ্ছে। এছাড়া কি আছে, এক্সপানশন অফ গ্যাসেস, যেমন যে কোনো গ্যাস এক্সপান্ড করতে চায়। এছাড়া আছে ফেনোমেনা অফ ইভাপোরেশন অ্যান্ড ভেপার প্রেশার। এবং লাস্টলি যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। এই ব্রাউনিয়ান মুভমেন্ট সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রবার্ট ব্রাউন এটা প্রথম দেখিয়েছিলেন যে ব্রাউনিয়ান মোশন আছে। তিনি যেটা করেছিলেন যে পোলেন গ্রেন অর্থাৎ পরাগরেণু, এই পরাগরেণুকে একটা কলয়েডাল সলিউশনের মধ্যে রেখে উনি একটা পাওয়ারফুল মাইক্রোস্কোপের সাহায্যে অবজারভেশন করেন যে এই যে পরাগরেণু অর্থাৎ পোলেন গ্রেনস, এই পোলেন গ্রেনসের মোশনটা ঠিক কীরকম হচ্ছে। তো যেটা দেখা যায় সেটা ছিল যে একটা র্যাপিড অ্যান্ড কন্টিনিউয়াস টু অ্যান্ড ফ্রো মোশন, এ কাইন্ড অফ ডান্সিং ইন দ্য ওয়াইল্ডেস্ট ফ্যাশন, অর্থাৎ যে মোশন যেটা ছিল সেটা ছিল কিন্তু একটা র্যান্ডম টাইপের মোশন। দ্য মোশন নেভার সিজেস, ইট ইজ ইটার্নাল অ্যান্ড স্পন্টেনিয়াস, অর্থাৎ এই মোশনটা কিন্তু এমন নয় যে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ইটার্নাল, অর্থাৎ এটা চলতেই থাকে, এবং স্পন্টেনিয়াস অর্থাৎ এটা স্বতঃস্ফূর্তভাবে হয়, আমাদের বাইরের থেকে কোনো ফোর্স বা আদার ফ্যাক্টরস কোনো কিছু অ্যাপ্লাই করতে হয় না। এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস মোশন। আমরা ব্রাউনিয়ান মোশন সম্বন্ধে পরে আরও ডিটেলসে জানব, কিন্তু এই ব্রাউনিয়ান মোশন হচ্ছে
ডাইরেক্ট প্রুফ অফ দ্য এক্সিস্টেন্স অফ মলিকুলার মোশন। অর্থাৎ এটা যে মলিকুলার মোশন আছে এটা সরাসরি এই ব্রাউনিয়ান মোশনের সাহায্যে দেখা যায়। তো এই কাইনেটিক থিওরির কিন্তু কিছু বেসিক অ্যাজাম্পশনস আছে, এই অ্যাজাম্পশনসগুলো সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। প্রথম যেটা আছে সেটা হচ্ছে এ গ্যাস consists of a large number of identical molecules which are minute, hard, elastic spheres constantly moving about in all possible directions with different velocities in a random fashion। এই একটা সেন্টেন্সের মধ্যে অনেক কিছুই বলা রয়েছে। প্রথম কথা হলো যে একটা গ্যাসের মধ্যে একটা লার্জ নাম্বার অফ মলিকুলস থাকবে এবং দে আর আইডেন্টিক্যাল, অর্থাৎ এরা কিন্তু একই রকমের দেখতে, এবং দে আর লাইক মাইনুট হার্ড ইলাস্টিক স্ফিয়ার্স, অর্থাৎ তাদেরকে আমরা স্ফিয়ার বলে অ্যাসিউম করছি, এবং দে শুড বি হার্ড অ্যান্ড ইলাস্টিক। আর তারা কনস্ট্যান্টলি মুভিং অ্যাবাউট ইন অল পসিবল ডাইরেকশান, অর্থাৎ তারা সমস্ত দিকে মুভ করতে পারে উইথ ডিফারেন্ট ভেলোসিটিসটা কিন্তু আলাদা হবে, অ্যান্ড ইন এ র্যান্ডম ফ্যাশন। এই র্যান্ডম ফ্যাশনটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাদের যে মোশন যেটা আছে এই মোশনটা কিন্তু র্যান্ডম। এই র্যান্ডম মানে হচ্ছে যে একটা দিকে যদি মলিকুল যায় তার পরবর্তী ধাপে এই মলিকুলটা কোথায় যাবে সেটা আমরা আগে থেকে কিন্তু প্রেডিক্ট করতে পারবো না, অর্থাৎ এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। আর এই যে মোশন যেটা আছে মোশনটার মধ্যে আমরা কোনো কোরিলেশন খুঁজে পাবো না, যে কোনো একটা পার্টিকুলার ট্রেন্ড খুঁজে পাবো না। এই ধরনের মোশনকে যেটা বলা হয় যে র্যান্ডম মোশন। ডিউরিং দ্য মোশন দ্য মলিকুলস কোলাইড উইথ ওয়ান অ্যানাদার, অর্থাৎ একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে, অ্যান্ড অলসো উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। এবং কন্টেনারকেও যদি একটা কন্টেনারের মধ্যে আমরা গ্যাস রাখি তাহলে এই যে গ্যাসের যে মলিকুলসগুলো আছে এটা গ্যাসের যে কন্টেনারের যেটা ওয়াল যেটা রয়েছে সেই ওয়ালের সঙ্গে ধাক্কা খাবে, এবং এই যে কলিশন যেটা হবে এই কলিশনটা হচ্ছে কিন্তু পারফেক্টলি ইলাস্টিক। তো পারফেক্টলি ইলাস্টিক বলতে কি বোঝায়? পারফেক্টলি ইলাস্টিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে নো লস অফ কাইনেটিক এনার্জি। যখন কলিশনটা হবে তখন কিন্তু কাইনেটিক এনার্জির কোনো রকম লস হবে না। অ্যাজ দ্য চান্স অফ দ্য কলিশন ইন অল ডাইরেকশন ইজ দ্য সেম, যে কোনো ডাইরেকশনে কলিশনের চান্স কিন্তু সেম। দ্য কলিশন ডু নট এফেক্ট দ্য মলিকুলার ডেন্সিটি, অর্থাৎ যে গ্যাস কন্টেনারের মধ্যে যে গ্যাস যেটা আছে তার মলিকুলার ডেন্সিটির কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। দ্য মলিকুলস এক্সার্ট নো ফোর্সেস অন ইচ আদার, তারা একে অপরের উপর কোনো ফোর্স এক্সার্ট করছে না। দ্যাট ইজ বিটুইন টু সাকসেসিভ কলিশনস দে মুভ ইন স্ট্রেট লাইন্স উইথ ইউনিফর্ম ভেলোসিটি। দুটো কলিশন যখন হচ্ছে, টু সাকসেসিভ কলিশন যখন হচ্ছে তখন গ্যাস মলিকুলগুলো একটা স্ট্রেট লাইনে যাচ্ছে এবং ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে। দ্য কলিশনস আর এসেন্সিয়ালি ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ যে কলিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। Since the molecules are like geometrical mass points, the actual volume occupied by them is negligible compared to the total volume of the gas. লাস্টেরটা খুব গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশনস আছে যে মলিকুলসগুলোকে আমরা কিন্তু জিওমেট্রিক্যাল মাস পয়েন্ট ধরছি, অর্থাৎ আমরা এগুলোকে এক একটা মলিকুলকে এক একটা পয়েন্ট পার্টিকেল হিসেবে অ্যাসিউম করছি। দ্য অ্যাকচুয়াল ভলিউম অকুপাইড বাই দেম, অর্থাৎ এই যে সমস্ত মলিকুলগুলো একটা গ্যাস কন্টেনারের মধ্যে কতটা জায়গা নেবে সেই জায়গাটাকে আমরা যে টোটাল ভলিউম অফ দ্য গ্যাস যেটা আছে তার রেসপেক্টে আমরা সেটাকে উপেক্ষা করছি। বাট এই যে অ্যাজাম্পশন যেটা আছে এই অ্যাজাম্পশনসটা নিয়ে পরে কিছু এটাকে ডিফেন্ড করা হয় যে এটা হয়তো হবে না, এই যে অ্যাজাম্পশন যেটা আছে এটা ঠিক নয়, এবং এর জন্য যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা আছে তার থেকে ডেভিয়েট করে অনেকগুলো গ্যাস ইকুয়েশন করা হয়, তার মধ্যে যেটা ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন হচ্ছে অন্যতম। এগুলো নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা এই যে অ্যাজাম্পশন যেটা আছে এই অ্যাজাম্পশনসের যে ভায়োলেশন হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিডাকশন অফ পারফেক্ট গ্যাস ইকুয়েশন, অর্থাৎ পারফেক্ট গ্যাস ইকুয়েশনের আমরা এখানে ডিডাকশন করব। তো এখানে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করব, পুরো ডিডাকশনটা আমরা করছি না, আমরা এর মধ্যে কয়েকটা সিলেক্টেড জিনিস সম্বন্ধে আলোচনা করছি। যেমন যদি আমরা একটা কন্টেনার কল্পনা করে নিই, একটা কন্টেনারের মধ্যে পারফেক্ট গ্যাস আছে এবং কোনো একটা পার্টিকুলার মলিকুলার ভেলোসিটি হচ্ছে c,
তাহলে আমরা এই সি যে ভেলোসিটি যেটা আছে এটাকে আমরা ভেক্টোরিয়ালি রিজলভ করে নিতে পারি তিনটে কম্পোনেন্টে, অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এই তিনটে ডাইরেকশানে এই ভেলোসিটির কম্পোনেন্ট যদি ইউভি ডাব্লিউ যদি হয়, তাহলে আমরা সহজেই বলতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ মিন স্কোয়ার ভেলোসিটি। তো মিন স্কোয়ার ভেলোসিটিটা একটু বুঝে নেওয়া যাক। এখানে দেখা যাচ্ছে যে ইউ স্কোয়ার বার এটা হচ্ছে দ্য মিন স্কোয়ার ভেলোসিটি। তো হোয়াট ইজ ইউ স্কোয়ার বার ইকুয়াল টু n1 u1 স্কোয়ার প্লাস n2 u2 স্কোয়ার, এইভাবে ডট 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 প্লাস ni ui স্কোয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস ডট 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 প্লাস ni। তো এই যে এক্সপ্রেশন যেটা আছে এই এক্সপ্রেশনটাকে অর্থাৎ ইউ স্কোয়ার বার এই যে টার্ম যেটা এই টার্মটাকে আমরা বলছি যে মিন স্কোয়ার ভেলোসিটি। এটা একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। নেক্সট যেটা হলো যে আমরা এইভাবে দেখাতে পারি, আমি পুরো ডেরিভেশনটা বলছি না, এটা তোমরা নিজেরা সহজেই বুঝতে পারবে যে আলটিমেটলি আমরা যেটা দেখাতে পারবো এই যে ডেরিভেশন থেকে যে প্রেশার পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, যেখানে রো হচ্ছে ডেনসিটি অফ দ্য গ্যাস, আর এখানে যে ক্যাপিটাল সি বলে যে টার্ম যেটা আছে এই ক্যাপিটাল সিটা হচ্ছে আরএমএস ভেলোসিটি। তো একটু আগেই আমরা মিন স্কোয়ার ভেলোসিটি সম্বন্ধে জেনেছি। তো হোয়াট ইজ আরএমএস ভেলোসিটি? রুট অফ দ্য মিন স্কোয়ার ভেলোসিটি, দ্যাট ইজ ক্যাপিটাল সি সমান যেটা হবে যে রুট ওভার অফ সি স্কোয়ার বার, যেখানে সি স্কোয়ার বারটা হচ্ছে মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে মিন স্কোয়ার ভেলোসিটিকে যদি রুট করা হয় তাহলে আমরা যেটা পাবো যে এটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা সংক্ষেপে আরএমএস ভেলোসিটি। তো এই যে প্রেশার ইকুয়েশন যেটা আমরা ডিরাইভ করেছি এই প্রেশার ইকুয়েশনটাকে একটু সামান্য যদি আমরা অ্যালজেব্রিক মডিফিকেশান যদি করি এবং এখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইজ ইকুয়াল টু আরটি এটাকে কাজে লাগাতে হবে। তো আলটিমেটলি আমরা যেটা দেখাতে পারবো যে সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3RT বাই এম। এই যে ক্যাপিটাল সি সম্বন্ধে আমরা একটু আগেই জাস্ট বললাম যে ক্যাপিটাল সিটা হলো আরএমএস ভেলোসিটি বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো এই এক্সপ্রেশনটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা আমরা কোথা থেকে দেখালাম যে আমরা একটু আগেই যেটা ডিরাইভ করলাম অর্থাৎ পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এই ইকুয়েশনটাকে আমরা সামান্য অ্যালজেব্রিক মডিফিকেশান করলেই আমরা যেটা শো করতে পারবো সেটা হচ্ছে আরএমএস ভেলোসিটি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3RT বাই এম। আবার এই যে প্রেশার ইকুয়েশন যেটা আছে পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এটাকে আবার আমরা যদি একটু অ্যালজেব্রিক্যালি সিম্পলিফাই করি বা একটু যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা দেখাতে পারবো যে প্রেশার পি ইজ ইকুয়াল টু 2/3 অফ ই। এই ইকুয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে এই যে ই ইজ ইকুয়াল টু হাফ রো সি স্কোয়ার এটাকে ইউজ করা হয়েছে। হোয়াট ইজ ই? ই হচ্ছে কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুলস পার ইউনিট ভলিউম। ই ইজ ইকুয়াল টু হাফ এম সি স্কোয়ার না বলে আমরা যেটা বলছি ই ইজ ইকুয়াল টু হাফ রো সি স্কোয়ার। তাহলে রো সি স্কোয়ার মানে বোঝাবে কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুলস পার ইউনিট ভলিউম। তাহলে প্রেশার ইজ ইকুয়াল টু 2/3 অফ ই। দ্য প্রেশার অফ এ গ্যাস ইজ দেয়ারফোর equal to 2/3 of the mean kinetic energy of translation of the molecules per unit volume। এটাকে আমাদেরকে মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। নেক্সট আমরা চলে যাব, তার আগে একটু বলে রাখি যে প্রেশার ইকুয়েশন থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বা অনেক গুরুত্বপূর্ণ লজ কিন্তু এস্টাবলিশ করা যায়। আমরা এগুলো ডিটেলসে বলছি না বিকজ দে আর আউট অফ সিলেবাস, বাট আমাদেরকে মনে রাখতে হবে যেমন এই যে বয়েলস ল পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এখান থেকে বয়েলস ল ডিরাইভ করা যায়, এখান থেকে চার্লস ল ডিরাইভ করা যায়, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার এগুলো ডিরাইভ করা যায়, গ্রাহামস ল অফ ডিফিউশন ডিরাইভ করা যায়, ক্ল্যাপিরিয়ান ইকুয়েশন ডিরাইভ করা যায়। এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে যে এগুলো আমরা যে প্রেশার ইকুয়েশন থেকে এই সমস্ত ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করতে পারি। নেক্সট যেটা আমরা আলোচনা করব এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ টেম্পারেচার। আমরা একটু আগেই একটা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম যেটা হচ্ছে আরএমএস ভেলোসিটির এক্সপ্রেশন সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3RT বাই এম, অথবা আমরা বলতে পারি যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3RT বাই এম।
দাস সি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার। এই যে সি স্কোয়ার যেটা আছে, এই সি স্কোয়ার হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, বিকজ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r t by m. r and m 3, they are all constant, so c square is proportional to t, but the mean kinetic energy of translation is proportional to c square. আবার যেটা mean kinetic energy of translation অর্থাৎ হাফ রো সি স্কোয়ার বা হাফ এম সি স্কোয়ার এনিথিং, এটাও কিন্তু সি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে লেফট হ্যান্ড সাইড যেটা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি যে দ্যাট ইজ প্রপোর্শনাল টু মিন কাইনেটিক এনার্জি। আবার এদিকে রাইট হ্যান্ড সাইডে টেম্পারেচার রয়েছে, তাহলে আমরা আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি যে মিন কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে এই যে আলটিমেট যে কনসেপ্টটা যেটা তৈরি হলো যে মিন কাইনেটিক এনার্জি অফ ট্রান্সলেশন ম্যানিফেস্ট ইটসেলফ অ্যাজ দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস। তার মানে এই যে টেম্পারেচারটা আসছে কীভাবে না, মিন কাইনেটিক এনার্জি থেকেই কিন্তু এই টেম্পারেচারটা আসছে। কাইনেটিক এনার্জি আছে বলেই টেম্পারেচারটা তৈরি হচ্ছে। দিস ইজ দ্য কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার। এটাকে আমাদের মনে রাখতে হবে যে এই যে ব্যাপারটা যে ডিউ টু কাইনেটিক এনার্জি দেয়ার ইজ টেম্পারেচার অর কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, এই যে কনসেপ্ট যেটা, এই কনসেপ্টটাকে যেটা বলা হয় যে কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ দ্য টেম্পারেচার। আর এই যে আমরা যেটা বললাম যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3r/t by m, এই ইকুয়েশনটাকে যদি একটু সামান্য রিঅ্যারেঞ্জ করা হয়, এমটাকে আমরা লেফট সাইডে নিয়ে গেলাম, রাইট সাইডে 3r/t পড়ে রইলো, তারপর আবার হাফ দিয়ে গুণ করলাম, তাহলে আমরা পাবো হাফ এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2r/t। দুদিকে যদি অ্যাভোগাড্রো নাম্বার এনে দিয়ে যদি ডিভাইড করা যায়, তাহলে আমরা বলতে পারবো যে হাফ স্মল এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 kT। এই যে রিলেশন যেটা আছে, এই রিলেশন থেকে যেটা দেখা যাচ্ছে যে মিন কাইনেটিক এনার্জি অফ ট্রান্সলেশন অর্থাৎ হাফ এম সি স্কোয়ার, হাফ এম সি স্কোয়ারটা কি, হাফ এম সি স্কোয়ারটা হলো যে দ্য মিন কাইনেটিক এনার্জি অফ ট্রান্সলেশন পার মলিকুল ইজ 3/2 kT। এই ইকুয়েশনটা হয়তো আমাদের পরবর্তী ক্ষেত্রে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য কাজে লাগতে পারে। ওই জন্য আমাদের জেনে রাখা ভালো যে হোয়াট ইজ মিন কাইনেটিক এনার্জি অফ ট্রান্সলেশন, দ্যাট ইজ ইকুয়াল টু 3/2 kT। এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস অর স্পিডস। আমাদের এই চ্যাপ্টারে একটা টপিক রয়েছে যে ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল। তো বিফোর গোয়িং টু দ্যাট টপিক, অর্থাৎ ম্যাক্সওয়েলসের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল যেটা আছে সেই টপিকে যাওয়ার আগে ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি বলতে কি বোঝায় এবং এটার যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন অর্থাৎ প্রবাবিলিটি বলতে কি বোঝায়, এই ধারণাগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে, তবেই আমরা ম্যাক্সওয়েলসের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সেটা আমরা ভালো করে বুঝতে পারব। তো আমরা এখন যেটা জানবো যে হোয়াট ডু ইউ মিন বাই ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি। ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি বলতে ঠিক কী বোঝায়? অ্যাট ফার্স্ট সাইট the distribution of molecules by velocities may apparently mean the determination of the number of molecules having a specified velocity। অর্থাৎ আমাদের আপাতভাবে মনে হতে পারে যে ধরা যাক একটা গ্যাস কন্টেনার রয়েছে, তার মধ্যে অনেকগুলো মলিকুলস রয়েছে, তাহলে আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বলতে যেটা বুঝবো যে ঠিক কত সংখ্যক মলিকুলের একটা পার্টিকুলার ভেলোসিটি রয়েছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, এই যে ভেলোসিটি আমি যেটা স্পেসিফাই করে দিলাম, এই যে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, এই ভেলোসিটিটা ঠিক কতজন মলিকুলের আছে, বা 50 সেন্টিমিটার পার সেকেন্ড, এই যে পার্টিকুলার ভেলোসিটি এটা ঠিক কতগুলো মলিকুলসের রয়েছে। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং দ্য প্রবাবল নাম্বার অফ মলিকুলস উইথ এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যালি এক্স্যাক্টলি এ গিভেন ভেলোসিটি ইজ 0। তার মানে যেটা হচ্ছে আমরা যদি বলতে চাই যে ঠিক এক্স্যাক্টলি ট্রুলি এক্স্যাক্টলি যে 100 সেন্টিমিটার পার সেকেন্ড এই ভেলোসিটিটা কতজন মলিকুলের আছে, তাহলে এই যে প্রবাবিলিটি যেটা আছে এটা কিন্তু 0 হয়ে যাবে। কেন? ক্লিয়ারলি হোয়াইল দ্য নাম্বার অফ ডিফারেন্ট ভ্যালুজ অফ দ্য ভেলোসিটি ইজ ইনফাইনাইট। তার মানেটা যেটা হচ্ছে যে একটা গ্যাস কন্টেনারের মধ্যে অসংখ্য মলিকুলস রয়েছে, অসংখ্য মলিকুলস যদি থাকে
তাহলে এই যে ভেলোসিটি যেটা ডিস্ট্রিবিউশন যেটা হবে, তার মানে কি যে ডিফারেন্ট ভ্যালুস অফ ভেলোসিটি থাকবে এবং সেটা হচ্ছে প্রায় নিয়ারলি ইনফাইনাইট। ঠিক কতগুলো ভ্যালুজের ভেলোসিটি আছে এটাকে ডিটারমাইন করা কিন্তু খুব মুশকিল। হাউএভার দ্য নাম্বার অফ মলিকুলস ইজ ফাইনাইট, কিন্তু যে নাম্বার অফ মলিকুল দোজ আর ফাইনাইট, কিন্তু ভেলোসিটি ঠিক কত রয়েছে এটাকে প্রেডিক্ট করা কিন্তু রিয়েলি ডিফিকাল্ট। Clearly, while the number of different values of the velocity is infinite, the number of molecules is finite. আমরা যেটা বললাম যে নাম্বার অফ মলিকুলস কিন্তু ফাইনাইট, বাট নাম্বার অফ ডিফারেন্ট ভ্যালুস অফ দ্য ভেলোসিটি যেটা হবে সেটা কিন্তু নিয়ারলি ইনফাইনাইট হয়ে যাবে। অ্যাজ এ কনসিকুয়েন্স, দ্য নাম্বার অফ মলিকুলস ফলিং টু দ্য শেয়ার অফ ইচ আরবিট্রারিলি গিভেন ভেলোসিটি ইকুয়াল জিরো। অর্থাৎ আমি যদি একটা পার্টিকুলার ভেলোসিটি যদি বলে দিই যে ঠিক এক্স্যাক্টলি এই ভেলোসিটি কতজনের আছে, এটা কিন্তু জিরো হয়ে যাবে। এটা আমরা একটা কেন হবে, এটাকে আমরা খুব সহজ এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি। ধরা যাক আমরা ঠিক করলাম যে আমাদের দেশে যে পপুলেশন যেটা রয়েছে সেই পপুলেশনটাকে একটু এজের রেসপেক্টে ডিস্ট্রিবিউট করে দিতে। তো যেমন ধরা যাক আমরা যদি বলি যে আমাদের দেশে ঠিক 58 বছর বয়সী লোক কতজন আছে, এইটা যদি আমরা বলি তাহলে এটাকে ফাইন্ড করা খুব ডিফিকাল্ট, বা বলতে পারি যে এটার প্রবাবিলিটি জিরো হবে। কারণ কি, আমরা যেটা বলছি যে 58 বছর বয়স, এটা কিন্তু ঠিক ট্রু স্টেটমেন্ট না। যদি আমাদেরকে বয়স যদি বলতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে যে 58 ইয়ার্স অর্থাৎ 58 বছর, দেন সাম ডেজ, দেন সাম আওয়ার্স, দেন সাম মিনিটস, দেন সাম সেকেন্ড। এটাকে যদি আমি ট্রুলি স্পেসিফাই করতে চাই, তো তাহলে এই যে এক্স্যাক্ট স্পেসিফিকেশান, এই পার্টিকুলার একটা ইনস্ট্যান্টে এই এক্স্যাক্ট স্পেসিফিকেশান দেওয়াটা সম্ভব নয়। সেই জন্য আমরা যেটা করি যে আমাদের দেশে 58 ইয়ার্স এবং 59 ইয়ার্স এই যে ইন্টারভ্যাল যেটা রয়েছে, এই ইন্টারভ্যালে পপুলেশান কতটা সেটা কিন্তু আমরা বলতে পারবো। অর্থাৎ আমরা যখনই পপুলেশান একটা পার্টিকুলার এজের রেসপেক্টে জানতে চাইছি, তখন আমাকে কি করতে হচ্ছে যে এজের একটা ইন্টারভ্যাল বলে দিতে হচ্ছে। সেই ইন্টারভ্যালটা বলে না দিলে এই যে স্পেসিফিকেশান যেটা আছে এই স্পেসিফিকেশান দেওয়াটা কিন্তু বাস্তবে সম্ভব হচ্ছে না। মলিকুলগুলোর ক্ষেত্রেও তাই। আমরা এখানে যেটা করি ইন জেনারেল, যেটা হচ্ছে যে কোশ্চেনটা এইভাবে করি, হাউ মেনি মলিকুলস হ্যাভ ভেলোসিটিজ উইদিন এ সার্টেন ইন্টারভ্যাল নিয়ার দ্য প্রিসেট ভ্যালু অফ দ্য ভেলোসিটি। অর্থাৎ যে একটা পার্টিকুলার ইন্টারভ্যালের মধ্যে, ভেলোসিটি ইন্টারভ্যালের মধ্যে কতগুলো মলিকুলস আছে বা কতগুলো মলিকুলসের ওই পার্টিকুলার ভেলোসিটি ইন্টারভ্যালটা যেটা আছে, এটাকে আমরা সাধারণত যেটা বলি যে সি অ্যান্ড সি প্লাস ডিসি। সি যদি একটা ভেলোসিটি যদি ভ্যালু যদি হয়, তাহলে আমরা এই ডিসি হচ্ছে খুব ছোটো একটা ইন্টারভ্যাল, সি এবং সি প্লাস ডিসি, এই যে ভেলোসিটির যে রেঞ্জ যেটা রয়েছে, কতগুলো ভেলোসিটির রেঞ্জটা সি এবং সি প্লাস ডিসি এর মধ্যে রয়েছে, এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিটা করে থাকি। এরপরে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে কি বোঝায়? অবভিয়াসলি দ্য নাম্বার অফ মলিকুলস ডিএন ইন এ ইউনিট ভলিউম। আমরা একটা ইউনিট ভলিউম আমরা কল্পনা করে নিলাম এবং আমরা ধরে নিচ্ছি যে সেখানে নাম্বার অফ মলিকুলসটা হচ্ছে ডিএন, হুজ ভেলোসিটিস আর ইন দ্য ইন্টারভ্যাল ফ্রম সি টু সি প্লাস ডিসি। আমরা একটা ভেলোসিটির ইন্টারভ্যাল করে নিলাম যে সি অ্যান্ড সি প্লাস ডিসি। এবার আমরা যেটা বলছি যে এই যে ডিএন, যে নাম্বার অফ মলিকুলস যেটা আছে, এই নাম্বার অফ মলিকুলস ডিএনটা এই ডিসি, এই যে ইন্টারভ্যাল যেটা আছে এই ইন্টারভ্যালের উপরে ডিপেন্ড করবে। যদি আমরা ইন্টারভ্যালটাকে যদি বাড়িয়ে দিই, ডিসির ভ্যালুটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই ইন্টারভ্যালে ডিএনের ভ্যালুটা বেশি। অর্থাৎ এই যে ডিএন যেটা আছে, ডিএন যে প্যারামিটারটা, নাম্বার অফ মলিকুল যেটা আছে, এ কিন্তু ভেলোসিটির ইন্টারভ্যালের উপরে ডিপেন্ড করবে। ইন্টারভ্যাল বেশি হলে মলিকুলের সংখ্যা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তাহলে ডিএন প্রপোর্শনাল টু ডিসি, অথবা ডিএন ইকুয়াল টু এ ইন্টু ডিসি, যেখানে এ হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এখন দ্য কোয়ান্টিটি ডিএন এগেন ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি ইটসেলফ। ফর দিস নাম্বার ইভেন ইন আইডেন্টিক্যাল ইন্টারভ্যালস উড বি ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট ভ্যালুস অফ দ্য ভেলোসিটি। এই ব্যাপারটাকে আমাদেরকে
খুব মাইনিউটলি ভালোভাবে বুঝতে হবে যে এই যে ডিএন যেটা আছে এই ডিএন কোয়ান্টিটিটা এই ইটসেলফ ভেলোসিটির উপরেও কিন্তু ডিপেন্ড করবে, যদিও এই ইন্টারভ্যাল ইজ সেম। যে এটাকে আমরা একটা উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি আর কি। যেমন আমরা যদি বলি যে আমাদের দেশে 99 এবং 100 এই যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালটা হচ্ছে 1 বছরের ইন্টারভ্যাল। তো 99 বছর এবং 100 বছর এই ইন্টারভ্যালের মধ্যে জনসংখ্যা কত, এটাকে আমরা নোট করলাম। তার পরবর্তী ক্ষেত্রে আমরা নোট করলাম যে 21 এবং 22 বছর এই যে ইন্টারভ্যাল যেটা আছে এই ইন্টারভ্যালের পপুলেশনটা কত। তো দেখা যাবে ন্যাচারালি যে 21 এবং 22 এই যে ইন্টারভ্যালের যে পপুলেশন সেটা কিন্তু 99 এবং 100 এই ইন্টারভ্যালের থেকে বেশি হবে, যদিও এই যে ইন্টারভ্যালটা কিন্তু 1, দুটো ক্ষেত্রেই 1, 99 100 এর ক্ষেত্রেও ইউনিট এবং 21 এবং 22 এর ক্ষেত্রেও যে ইন্টারভ্যাল যেটা আছে ইউনিট। কিন্তু ইউনিট ইন্টারভ্যাল হওয়া সত্ত্বেও এই যে পার্টিকুলার এজের ভ্যালুর উপরে পপুলেশনটা ডিপেন্ড করছে, মলিকুলার ক্ষেত্রেও তাই। এই যে পার্টিকুলার যেটা ভেলোসিটি, এই ভেলোসিটির উপরেও কিন্তু আমরা এই যে মলিকুলের যে সংখ্যা যেটা আছে এই মলিকুলের সংখ্যাটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে। সুতরাং আমরা এই যে আগের যে ইকুয়েশন যেটা ছিল যে ডিএন ইকুয়াল টু এ ডিসি, সেখানে এ যেটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা ছিল সেটা কিন্তু বাস্তবে দ্যাট শুড বি দ্য ফাংশন অফ ভেলোসিটি, বিকজ আমি আগে এক্সপ্লানেশন করলাম এই যে ডিএন যেটা রয়েছে এই ডিএনটা শুধুমাত্র ডিসির উপরে ডিপেন্ড করবে না, ডিএন কার উপরে ডিপেন্ড করবে, ইটসেলফ ভেলোসিটি বলে যে ফ্যাক্টর যেটা আছে তার উপরও। তাহলে আমরা এ বলে যে কনস্ট্যান্ট যেটা ধরে নিয়েছিলাম সেই কনস্ট্যান্টটা কিন্তু বেসিক্যালি দ্যাট শুড বি এ ফাংশন অফ সি। তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু এফ অফ সি। সুতরাং আলটিমেটলি তাহলে আমরা যেটা বলছি আর কি যে ডিএন ইজ ইকুয়াল টু এফ সি ইন্টু ডিসি। কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমাদেরকে বলতে হবে, ফাইনালি ডিএন শুড অলসো বি প্রপোর্শনাল টু ক্যাপিটাল এন, দ্যাট ইজ দ্য নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম। তার কারণটা হচ্ছে কি পার ইউনিট ভলিউমের নাম্বার যদি বেড়ে যায় তাহলে সব কিছুই বেড়ে যাবে, ডিএনটাও বেড়ে যাবে, অটোমেটিক্যালি বাড়বে। সুতরাং আলটিমেটলি ডিএন ইকুয়াল টু ক্যাপিটাল এন এফ সি ইন্টু ডিসি, এই হচ্ছে গিয়ে ডিএনের আলটিমেট ইকুয়েশান। এখানে যে এফসি বলে যে ফাংশন যেটা আছে ঠিক সেটাকেই আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বলি। যদি ডিসি ইকুয়াল টু 1 হয় অর্থাৎ ইউনিট ইন্টারভেল যদি হয় তাহলে এফসি ইকুয়াল টু কত হবে না ডিএন বাই এন হবে। দাস দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ দ্য ফ্র্যাকশন অফ মলিকুলস হুজ ভেলোসিটিজ আর উইদিন এ ইউনিট ইন্টারভ্যাল অফ ভেলোসিটিজ অ্যাট সি। অর্থাৎ এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা আছে সেটা কি না, সেটা হচ্ছে একটা ফ্র্যাকশন অফ মলিকুল, যে ফ্র্যাকশন অফ মলিকুলটা একটা ইউনিট ইন্টারভ্যাল এবং ক্লোজ টু ভেলোসিটি সি এর মধ্যে থাকবে। তাহলে দ্য কোয়ান্টিটি ডিএন বাই এন হ্যাজ দ্য মিনিং অফ প্রবাবিলিটি, অর্থাৎ এই যে ডিএন বাই এন ইকুয়াল টু এফ সি দ্যাট হ্যাজ দ্য মিনিং অফ প্রবাবিলিটি, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি। It is the probability of any molecule in unit volume having a velocity that is within a unit interval near the velocity c. তাহলে এটা কি না, it is the probability, এটা হচ্ছে একটা probability of any molecule in unit volume having a velocity that is within a unit interval near the velocity of c. The distribution function is therefore also called probability density. তাহলে এটাকে আমরা probability density বলতে পারি। তো এরপরে নেক্সট আমরা যেটা জানবো যে একটু প্রবাবিলিটির কনসেপ্ট সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক যে প্রবাবিলিটি বলতে ঠিক কী বোঝানো হয়। তো মূলত আমরা যখন কোনো র্যান্ডম ইভেন্ট নিয়ে ডিসকাস করি বা কাজ করি ঠিক তখনই এই প্রবাবিলিটির ব্যাপারটা চলে আসে। তাহলে আমাদেরকে একটু বোঝাতে হয় যে এই র্যান্ডম ইভেন্টটা ঠিক কী রকমের। তো ধরা যাক আমরা একটা কয়েন টস করলাম, এই কয়েনটা টস করার পরে আমরা আইদার হেড পাবো অথবা টেল পাবো, কিন্তু আমরা কি প্রেডিক্ট করতে পারবো যে এটা হেডই হবে অথবা টেলই হবে? আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না, দিস ইজ আনপ্রেডিক্টেবল। তার মানে এই যে ইভেন্ট যেটা আছে এই ইভেন্টটা হচ্ছে র্যান্ডম ইভেন্ট, আর যখনই র্যান্ডম ইভেন্ট আসবে তখনই কিন্তু প্রবাবিলিটির কনসেপ্ট হবে। আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারবো না যেটা হেড হবে কি টেল হবে, বাট আমরা একটা জিনিস যেটা করতে পারবো যে হেড পড়ার প্রবাবিলিটি কত
এবং টেল পড়ার প্রবাবিলিটি কত। তো আমরা যদি এইভাবে দেখি যে ধরা যাক 10 বার আমি টস করলাম, তাহলে এই 10 বার যদি টস করি তাহলে কিছুবার হেড পড়বে, কিছুবার টেল পড়বে। আবার হয়তো একটু সংখ্যাটা কমে না, হয়তো দুবার করলাম, দুবার যদি করি এমনটাও হতে পারে যে দুবারই হেড হলো অথবা দুবারই টেল হলো অথবা একবার হেড হলো একবার টেল হলো। তো মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমি যদি এই যে নাম্বার অফ ট্রায়াল, যেটা আমি বলছি যে দুবার টস করলাম 10 বার টস করলাম, এই নাম্বার অফ ট্রায়ালটা যদি অনেক বাড়িয়ে দিই, আমি ধরে নিলাম যে 1 লক্ষ বার করা হলো, 1 লক্ষ বার একটা কয়েন টস করা হলো, তাহলে 1 লক্ষ বার কয়েন টস করা হলে কতবার হেড পড়বে কতবার টেল পড়বে, এটা যেটা দেখা যায় যে এটা কিন্তু অর্ধেক অর্ধেক হবে, অর্থাৎ 50% হেড পড়ার চান্স, 50% টেল পড়ার চান্স। অর্থাৎ 1 লাখ যদি ট্রায়াল যদি হয় তাহলে দেখা যাবে 50,000 বার হেড পড়বে, 50,000 বার টেল পড়বে। এবং নাম্বার অফ ট্রায়ালটা যত বাড়াবো, আমি যদি 1 লাখের বদলে যদি 10 লাখ যদি করি, তাহলে এই যে আমি যেটা বললাম যে এক্স্যাক্ট 50%, এই এক্স্যাক্ট 50%-এর ব্যাপারটা আরও পারফেক্টলি হবে। যেমন আমি যদি বলি যে 100 বার যদি করি, 100 বারের ক্ষেত্রে দেখা যেতে পারে যে 50 বার হেড 50 বার টেল নাও হতে পারে, কিন্তু মানে ক্লোজলি এটা ইকুয়ালি ডিভাইড হবে, ক্লোজলি হবে, পুরোপুরি হবে না। এইটা যত বাড়িয়ে যাবো, অর্থাৎ 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, 100 লক্ষ, এইভাবে যত বাড়িয়ে যাবো তত দেখা যাবে এই যে ইকুয়াল হওয়ার যে চান্সটা এটা কিন্তু বেশি হবে, অর্থাৎ 50-50 হবে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এক্ষেত্রে হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ। দুটো ইভেন্ট আছে, হেড আর টেল, তাহলে হেড পড়ার প্রবাবিলিটি কত না, হেড পড়ার প্রবাবিলিটি হাফ, টেল পড়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ। এই হচ্ছে র্যান্ডম ইভেন্ট এবং প্রবাবিলিটির কনসেপ্ট। এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সামেশন অফ প্রবাবিলিটিস। এই ব্যাপারটা কি, এটা আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। আমরা ধরছি একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে 20টা বল রয়েছে, 20 আইডেন্টিক্যাল বলস রয়েছে, একই বল। আইডেন্টিক্যাল বলস মানে হচ্ছে একই বল, কিন্তু কালারগুলো একটু আলাদা। 5টা হোয়াইট আছে আর 15টা ব্ল্যাক বল আছে। তাহলে আমি যদি এইভাবে বলি যে দ্য প্রবাবিলিটি অফ এক্সট্রাক্টিং এনি বল, যে কোনো একটা বল আমরা তুলছি, সেটা হোয়াইটও হতে পারে, সেটা ব্ল্যাকও হতে পারে, এটা কত হবে, সেটা হচ্ছে 1/20, কারণ 20টা বল রয়েছে, আমি যে কোনো একটা তুলছি, তাহলে তার প্রবাবিলিটি কত, বলটা তোলার প্রবাবিলিটি কত, আমি সেটাকে বলছি 1/20। বাট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এক্সট্রাক্টিং এ হোয়াইট বল, তখন কী হবে, দ্য নাম্বার অফ হোয়াইট বলস ইজ 5, 5টা হোয়াইট বল আছে, হুইচ ওয়ান অফ দেম ইজ এক্সট্রাক্টেড ইজ ইমমেটেরিয়াল টু আস, মানে এই 5টার মধ্যে আমি ঠিক কোনটাকে তুলতে চাইছি দ্যাট ইজ ইমমেটেরিয়াল, কারণ 5টাই তো হোয়াইট বল একই রকমের দেখতে, তাহলে কোনটাকে তুলছি দ্যাট ইজ ইমমেটেরিয়াল। তো এই যে হোয়াইট বল তোলার প্রবাবিলিটি কত হবে, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু 1/20 প্লাস 1/20 প্লাস 1/20 প্লাস 1/20 প্লাস 1/20। 5 বার করলাম, কেন 5 বার করলাম, 5টা হোয়াইট বল আছে, কিন্তু যে কোনো একটা বল তোলার প্রবাবিলিটি হচ্ছে 1/20, তাহলে টোটাল প্রবাবিলিটি পি যেটা হবে 5 বার 1/20 যোগ করব, দ্যাট ইজ ইকুয়াল টু 5/20। দিস গিভস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পস্টুলেটস অফ দ্য থিওরি অফ প্রবাবিলিটি, দ্য থিওরেম অফ সামেশন অফ প্রবাবিলিটিস। এই যে কনসেপ্ট যেটা আছে, এই কনসেপ্টটাকে সামেশন অফ প্রবাবিলিটি বলা হচ্ছে। তার মানে হচ্ছে কি, যা দ্য প্রবাবিলিটিস অফ সেভারাল মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, এই যে ইভেন্টস যেগুলো আছে, এই যে এক একটা বল তুলছি, এগুলোকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ সব বলগুলি একই রকমের দেখতে। So mutually exclusive event, then the probabilities that one of them will happen is a sum of the probabilities of happening for the separate events. যে সেপারেট ইভেন্ট যেগুলো হচ্ছে তাদের সাম করে আমাদেরকে টোটাল প্রবাবিলিটিটা বের করতে হবে, এটাকে বলা হচ্ছে সামেশন অফ প্রবাবিলিটিস। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটি। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কনসেপ্টটাকে আমরা ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যখন আলোচনা করব তখন এটা কাজে লাগবে। So what is multiplication of probabilities? This relates to the case when the probability of a composite event is considered. যখন আমরা কোনো একটা কম্পোজিট ইভেন্ট কনসিডার করছি তখন এই মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটিসের ব্যাপারটা আসে। তাহলে আমাদের জানতে হবে যে এই কম্পোজিট ইভেন্ট ঠিক কোনটা। The event consists in the simultaneous happening of two or more independent events.
তার মানে কম্পোজিট ইভেন্ট কোনটা? কম্পোজিট ইভেন্ট মানে হচ্ছে সাইমালটেনিয়াস হ্যাপেনিং, অর্থাৎ একই সঙ্গে হবে, কি হবে না, 2 or more ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস হবে। তাহলে দেখে নেওয়া যাক একটা উদাহরণ নিয়ে। ধরা যাক 5 জন ছেলে আছে, ABCDE, 5 জন আছে, 5টা ছেলে আছে, হু ইন্টেন্ড টু গেট এ পার্টিকুলার রেড বল, এবং একটা রেড বল রয়েছে এবং তারা প্রত্যেকেই চাইছে যে আমি ওই রেড বলটা আমি নেব। একটা রেড বল রয়েছে কিন্তু 5 জন ছেলে রয়েছে। দ্য প্রবাবিলিটি দ্যাট এ গেটস ইট ইজ 1/5। তাহলে 5 জন রয়েছে, একটাই বল রয়েছে, তাহলে এ এর পাওয়ার সম্ভাবনা কতটা? 1/5 হবে ন্যাচারালি। সিন্স এনি ওয়ান অফ দ্য 5 বয়েজ ইজ ইকুয়ালি লাইকলি টু গেট ইট। কেন কি, যে কোনো একটা ছেলের এইটাকে পাওয়ার সম্ভাবনা কিন্তু একই। 5 জন ছেলে রয়েছে, একটাই বল রয়েছে, সুতরাং এ যে বলটা পাবে তার প্রবাবিলিটি কত না 1/5। সিমিলারলি ইফ দেয়ার ইজ এ হোয়াইট বল, না চান্স অফ প্রবাবিলিটি অফ এ গেটিং ইট ইজ অলসো 1/5। যদি আরেকটা যদি হোয়াইট বল যদি থাকে এবং তার ক্ষেত্রেও সেটা 1/5ই হবে, ঠিক একইভাবে। বাট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ মে গেট বোথ দ্য বল সাইমালটেনিয়াসলি। এবার আমি যে কোশ্চেন যেটা করলাম যে এই ছেলেটা দুটো বলই একসঙ্গে পাবে, তার প্রবাবিলিটি কত? সেটা কিন্তু হবে 1/5 ইন্টু 1/5, অর্থাৎ লাল বলের ক্ষেত্রে 1/5 ছিল, হোয়াইট বলের ক্ষেত্রে 1/5 ছিল। যখন সাইমালটেনিয়াস যখন এই ইভেন্টটা যখন ঘটছে, আমি যখন বলছি যে দুটো বল একসঙ্গেই পাবে, তার প্রবাবিলিটিটা কত হবে, তখন এটা মাল্টিপ্লাইড হয়ে যাবে। 1/5 ইন্টু 1/5 ইজ ইকুয়াল টু 1/25। এই যে ডিনোমিনেটারে যে 25 যেটা লেখা রয়েছে 1/25, এই যে 25 আসছে কী করে না, দেয়ার ইজ 25 ইকুয়ালি লাইকলি ওয়েজ ইন হুইচ দ্য কম্পোজিট ইভেন্ট টেক্স প্লেস। অর্থাৎ এই যে 25টা ভাবে এই ইভেন্টটাকে সাজানো যেতে পারে। এখন এই যে 25টা ভাবে সাজানো যেতে পারে, এটা আমরা বুঝছি কী করে? এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। আগে আমাদেরকে খুব ছোটো একটা ঘটনা ভাবতে হবে। ধরো যাক 2 জন ছেলে আছে, এ এবং বি, এবং দুটো বল আছে, একটা রেড একটা হোয়াইট। তাহলে আমরা এইভাবে ভাবছি যে রেড এবং হোয়াইট এই যে দুটো বল, এই দুটো বলকে এ এবং বি এর মধ্যে কতভাবে ডিস্ট্রিবিউশন করা যেতে পারে। তাহলে প্রথম ক্ষেত্রে কী হবে যে এ রেড বলটা পাবে, বি হোয়াইট বলটা পাবে। দ্বিতীয় ক্ষেত্রে উল্টো ঘটনাটা হবে, এ হোয়াইট বলটা পাবে এবং বি রেড বলটা পাবে। আগে যেটা হলো তার ঠিক উল্টো ঘটনাটা। তৃতীয় ক্ষেত্রে কী হবে যে এ একাই রেড এবং হোয়াইট বল নেবে, এবং ফোর্থ কেসে কী হবে যে বি একাই রেড এবং হোয়াইট এটা নেবে, দুটো বলই নেবে। তাহলে এই যে পুরো যে ইভেন্ট যেটা আছে, পুরো ইভেন্টটাকে 4টেভাবে সাজানো যেতে পারে। তো এটাকে ইন জেনারেল কীভাবে বলা হয় যে এই যে দুটো বল রয়েছে তো রেড এবং হোয়াইট, তো সাধারণত যেটা হয় ফর্মুলা যে 2 স্কোয়ার অর্থাৎ 4, 2 আছে, তাহলে যে দুজন ব্যক্তি রয়েছে, বল হিসাবে আমরা বলছি না, এ এবং বি আছে, তাহলে দুজন যদি থাকে তাহলে হবে 2 স্কোয়ার 4। 3 জন যদি থাকে এ বি সি, তাহলে দেখা যাবে যে প্রথম কেসে কী হবে, 3 জন রয়েছে, তাহলে প্রথম কেসে হয়তো এ রেড নিল, বি হোয়াইট নিল, সি কিছু পেল না। দ্বিতীয় কেসে কী হবে যে এ রেড নিল, বি কিছু পেল না, সি হোয়াইট নিল। তার পরবর্তী ক্ষেত্রে এ কিছু পাবে না, বি এবং সি পাবে, এইভাবে 3টে। তারপরে কি হবে যে সাইমালটেনিয়াস যে ব্যাপার যেটা আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা রকমভাবে হবে। এ পুরোভাবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এইটাকে কিন্তু 9 ওয়েজে করা যাবে। 5 জন যদি থাকে তাহলে 5 স্কোয়ার অর্থাৎ 25 ওয়েজে এই জিনিসটা কিন্তু করা যাবে। তো এইভাবে বিভিন্নভাবে যে এই যে ডিস্ট্রিবিউশন যেটা আছে করা যাবে। তো যেটা এখানে মেন যেটা বলার বক্তব্য যে 25 ইকুয়ালি লাইকলি ইভেন্টস যদি থাকে তাহলে আলটিমেটলি যেটা কম্পোজিট প্রবাবিলিটি যেটা হবে সেটা মাল্টিপ্লিকেশন হবে 1/5 ইন্টু 1/5 ইজ ইকুয়াল টু 1/25। তাহলে কম্পোজিট ইভেন্ট যদি হয় তাহলে প্রবাবিলিটি মাল্টিপ্লাইড হয়ে যায়। এই যে মাল্টিপ্লিকেশনের কনসেপ্টটা আমরা পরবর্তী ক্ষেত্রে ইউজ করব, এই জন্য আমি এই জিনিসটাকে ভালো করে ব্যাখ্যা করে রাখলাম যে মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটিস, এই কনসেপ্টটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে আজকের লেকচার এখানেই শেষ হলো।